কিন্তু কারি ইন্ডাস্ট্রিটা কিন্তু আমাদের পূর্বপুরুষরাই কিন্তু মানে এখানে প্রতিষ্ঠাতা করেছিলেন। প্রিয় ভিউয়ার্স, সবাইকে আসসালামু আলাইকুম। LB24 স্টুডিও থেকে আমি মিসবাহ জামাল সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা। আপনারা জানেন LB24 এর টক শো, স্পেশাল টক শো মুখোমুখি। এ পর্বে আমরা আজকের যে অতিথি আমরা আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে বিলেতে বাঙালি কমিউনিটির অগ্রজদের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের সঠিক অবস্থান নাকি প্রত্যাখ্যান। প্রিয় ভিউয়ার্স, যদিও প্রশ্নটি অনেকের কাছে লাগতে পারে, আপনারা জানেন বিলেতে বাঙালি কমিউনিটির শত বছরের এই কমিউনিটিকে নিয়ে খেলা আমরা আশা করি না। এই কমিউনিটির মান মর্যাদা ঐতিহ্য আমরা রক্ষা করতে আমরা সচেষ্ট, প্রাণপণে সচেষ্ট সবাই। তাই আজকে LB24 এর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, কথা না বাড়িয়ে অতিথিদের কাছে যাব। প্রথমে আমি আমার ডান দিকে যিনি আছেন তাঁর পরিচয় আমি তুলে ধরছি। আপনারা জানেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফর্মার প্রেসিডেন্ট এবং সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও এবং টিভির চিফ প্যাট্রন, পিসুমেরও প্যাট্রন, জনাব সাইদুর রহমান রেনু জেপি। আসসালামু আলাইকুম। রেনু ভাই কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে একটা টপিক নিয়ে আপনি আসছেন, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক এবং আমি দর্শক বৃন্দকে অনুরোধ করব আপনারা শুনতে থাকুন। থ্যাংক ইউ। জনাব সাইদুর রহমান রেনু জেপি শান্তির প্রতীক। রেনু ভাই ধন্যবাদ। জনাব রফিক হায়দার ভাই সম্পর্কে আমি কি বলবো? সবার সম্পর্কে আমি তো একটি কথাই বলতে হবে যে এই কমিউনিটির প্রাণপ্রিয় সংগঠনগুলো তাঁরাই নেতৃত্ব দিচ্ছেন এবং এক একজন এক একটি ইনস্টিটিউশন হিসেবে কাজ করছেন। জনাব রফিক হায়দার ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের প্রেজেন্ট প্রেসিডেন্ট এবং বাংলা টাউন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান, NRB ব্যাংকের একজন অন্যতম ডিরেক্টর জনাব রফিক হায়দার। রফিক ভাই আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দেখে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ আপনাকে এবং আজকে যারা আপনার ভিউয়ার দেখবেন সবাইকে ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যে একটি হসপিটাল, ঢাকার পরে দ্বিতীয় বৃহত্তম হসপিটাল হচ্ছে সিলেটে। এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালের প্রতিষ্ঠাতা আজ মরহুম ব্রিগেডিয়ার মালিক সাহেবের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী হবে 5 ডিসেম্বর। এই হসপিটালটি সিলেটে পাওয়ার পেছনে মালিক সাহেবের অবদান এবং এই আজকে যারা অতিথিরা এসেছেন তাদের অবদান অনস্বীকার্য। সবাই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের সম্মানিত পার্মানেন্ট মেম্বার। আমার এবারের অতিথি যিনি আছেন রফিক ভাইয়ের পাশেই, তিনি হচ্ছেন জনাব হারুন মিয়া। আপনারা জানেন এই কমিউনিটিতে হারুন মিয়া সাহেবের অনেক অবদান। তিনি হচ্ছেন কুশিয়ারা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং শাহজালাল ইসলামী ব্যাংকের তিনি একজন ডিরেক্টর এবং ফর্মার ভাইস চেয়ারম্যান। জনাব হারুন মিয়া CIP, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন। বাহ, হারুন মিয়া ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হারুন ভাই কেমন আছেন? আমি একটু দূর হয়ে গেছে ফারুক ভাই, আপনাকে আমি হাত মিলাতে পারছি না। আসসালামু আলাইকুম। সব ডান দিকে যিনি অতিথি আছেন তিনি একজন লেজেন্ড, কমিউনিটির অনেকেই লেজেন্ড, কিন্তু তিনি একজন জীবন্ত কিংবদন্তি, জনাব প্রফেসর শাহগীর বক্ত ফারুক সাহেব হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ফর্মার প্রেসিডেন্ট এবং আমি তো আগেই বলেছি হার্ট ফাউন্ডেশনের পার্মানেন্ট মেম্বার। এছাড়া প্রফেসর শাহগীর বক্ত ফারুক সাহেব বিভিন্ন সংগঠনের সাথে দেশে এবং এই প্রবাসে জড়িত আছেন। তিনি অনেক একজন সিনিয়র সিটিজেন আমাদের ইউকের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। তাছাড়া তিনি ব্রিটিশ পার্লামেন্টে, আমার মনে আছে প্রায় 20 বছর আগে তিনি একজন পার্লামেন্ট ক্যান্ডিডেট ছিলেন কনজারভেটিভ পার্টির। ফারুক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ফর ইউর গুড ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা যেহেতু এটি একটি নিউজ টক শো, আপনারা জানেন প্রিয় ভিউয়ার্স, আমরা টক শো অনেক সময় ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি, কিন্তু এটি একটি নিউজ টক শো, সময়সীমা খুবই নির্ধারিত। প্রতি
অতিথির কাছে আমি অনুরোধ করব 3 মিনিটের মধ্যে ওনাদের মূল্যবান বক্তব্যটি ওনারা তুলে ধরতে। আমি আগেই বলেছি, আবারও বলছি যে এই ব্রিটেনে বাঙালি কমিউনিটিদের অগ্রজদের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের সঠিক অবস্থান নাকি প্রত্যাখ্যান। জনাব সাইদুর রহমান রেনু, প্লিজ। থ্যাংক ইউ মিস্টার ভাই। আমি আবারও আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে সুন্দর একটি টপিক নিয়ে আসার জন্য। আমাদের কমিউনিটিতে এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। কেন বলি যে আমরা আমাদের অগ্রজদেরকে আমরা ভুলে যাচ্ছি। আমি যদি শুরু করি আমাদের অগ্রজদের নিয়ে, পরে আমি আসবো নিউ জেনারেশনকে নিয়ে। ওনারা যখন মনে করেন 60-এর দশকের আগে এদেশে এসেছিলেন, ওনারা যে অবস্থায় এখানে এসেছিলেন, এই ব্রিটেনের অবস্থা কিন্তু আর্থিক অবস্থা তেমন ছিল না। আমি ওনাদের মানে ইভেন আফটার 77 ওয়ান আই কেম ইন টু দিস কান্ট্রি, আমি দেখেছি যে সে সময়ে মানে মানুষ কীভাবে বসবাস করতেছে, কীভাবে থাকতেছে। মানে ওনাদের মানে ইভেন রুমে কোনো হিটিং ছিল না, প্যারাফিন হিটার ছিল, কার্পেট ছিল না, লাইন মানে ভাইনাল ফ্লোর ছিল। মানে অনেক প্রতিকূলতার মধ্যে কিন্তু ওনারা মানে এই যে 60-এর দশকে যারা এসেছিলেন অনেক প্রতিকূলতার মধ্যে ছিলেন। এদিকে বর্ণবাদী হামলা ছিল, তারপরে মনে করেন কাজের অনেক সমস্যা ছিল, এবং ওনারা আসার ফলেই আজকে মনে করেন আমরা 3rd জেনারেশন পার হয়ে 4th জেনারেশনে পা দিচ্ছি। তো ওনাদের অবদানটা হইলো, আমি এটাই বলবো যে ওনারা কিন্তু ভিত্তি প্রস্তর করেছিলেন, ভিত্তি স্থাপন করেছিলেন। এই সেই মানে ভিত্তিটাকেই মানে পরবর্তী জেনারেশন থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা এখানে আগাইয়া যাচ্ছি। ওনারা দেখেন, আমি অত্যন্ত মানে আমি সবসময় বলি যে ওনারা যখন এই যে ক্যাটারিং ইন্ডাস্ট্রিটা, যে রেস্টুরেন্ট হসপিটালিটি ইন্ডাস্ট্রিটা যে আজকে মনে করেন আমাদের একটা প্রাইড, এবং এখান থেকেই মনে করেন আমরা ব্যবসায়ী হয়েছি, দেশে বিদেশে আমরা ব্যাংকের ডাইরেক্টর হয়েছি, কিন্তু মেইন বিজনেসটা হইলো শুরু হয়েছে কিন্তু ক্যাটারিং সেক্টর থেকে। তো আমার মনের মাঝে একটা প্রশ্ন আছে সবসময় যে ওনারা 60-এর দশকে এসেছিলেন এখানে, হঠাৎ করে কীভাবে ওনাদের মাথায় মানে এই ইয়েটা আসলো যে আমরা এখানে কারি এবং রাইসের ব্যবসা করব। সো এই কারি রাইসের ব্যবসাটা কিন্তু ওনারা শুরু করেছিলেন, এবং কোত্থেকে যে ওনারা মানে এই যে বুদ্ধিটা ওনাদের মধ্যে আসলো, এবং এই আজকে এই একটা ইন্ডাস্ট্রিতে একটা মানে রূপান্তরিত হয়ে গেছে। আমরা দেখেন অন্যান্য দেশটাকে কিন্তু ওই ইন্ডিয়া থেকে যারা আসছে তারা কিন্তু কর্নার শপ করছে, পাকিস্তান থেকে যারা আসছে তারা কিন্তু বিভিন্ন ধরনের মানে অন্যান্য ব্যবসা করছে, কিন্তু কারি ইন্ডাস্ট্রিটা কিন্তু আমাদের পূর্বপুরুষরাই কিন্তু মানে এখানে প্রতিষ্ঠাতা করেছিলেন। তো প্রথমে যারা প্রতিষ্ঠা করেন তাদের কিন্তু মানে বিশাল একটা অবদান থাকে। আজকে আমি যদি এর ধারাবাহিকতায় যাই, মনে করেন ওনারা শুরু করেছিলেন, তারপরে একটা জেনারেশনে এটা মনে করেন আরও প্রসারিত করেছে, 3rd জেনারেশনে আমরা এসে কিন্তু আরেকটু আমরা এটা মানে প্রসার করছি। এখন 4th জেনারেশন কিন্তু এটা আরও বেটার করতেছে, আমাদের চেয়েও আরও বেটার করতেছে। তো মেইনলি হইল, আমি যদি বলি যে এই প্রবাসে মনে করেন আমরা সিলেট থেকে ম্যাক্সিমাম আমরা প্রবাসীরা এদেশে আসছে। মনে করেন আমার দাদা যখন জাহাজে আসেন, এর পরবর্তীতে আমার বাবা আসছেন, এর পরবর্তীতে আমি আসছি, এর পরবর্তীতে হয়তো আমরা এখানে সেটেল হয়েছি, আমার নেক্সট জেনারেশন মানে আমার নতুন জেনারেশন এখানে গ্রো করতেছে। আমি এই কথাটা এটাই বলবো যে ওনাদের যে অবদান এই কমিউনিটি যতদিন আছে কিন্তু আমরা এটাকে ওনাদের অবদান কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না, এবং আমরা কোনোদিন ওনাদের এই অবদানের কোনো স্বীকৃতি দিয়ে আমরা শেষ করতে পারবো না। সো আমি এই আজকের এই টক শোতে আমি এটাই বলবো যে মহান আল্লাহ পাকের কাছে এই কমিউনিটিতে যারা প্রথম এসেছিলেন, আজকে হয়তো অনেকে আমাদের মধ্যে নেই, আমি ওনাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে ক্ষমা করেন। আর পরবর্তীতে যে আপনি একটা কোয়েশ্চেন রেখেছেন যে আমাদের নতুন জেনারেশন, আমি যদি পজিটিভ সাইডটা আপনাকে বলি, ইটস মাচ গ্রোয়িং নাও। মানে আমরা কিন্তু ওই যে প্রথম আমি যখন এসেছি আমার বাবার সাথে মনে করেন 1977, তখন আমার আর কোনো জব ছিল না। আই হ্যাড নো চয়েস, আই হ্যাড টু গো ইন টু দ্য রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টে গিয়ে আমাকে কাজ করতে হয়েছে, ওয়েটারি করতে হয়েছে। বা আমরা যারা এই 90 দশকে 80 দশকে যারাই এসেছেন এখানে কিন্তু আর কোনো কাজ আমরা বাংলাদেশ থেকে এসে সরাসরি করতে পারি নাই। কিন্তু আমরা যখন এই ইন্ডাস্ট্রিটাকে গ্রো হওয়ার ফলে আমরা যখন অ্যাফোর্ডেবিলিটিটা যখন আমাদের বাড়ছে, যে হয়তো আমি যখন এসেছি আমার বাবার তখন আর্থিক অবস্থা তেমন ছিল না যে আমাকে একটা ভালো ইউনিভার্সিটি বা একটা কলেজে আমাকে ভর্তি করবেন। যেহেতু আমার বাংলাদেশ থেকে যখন আমি এসেছি আমি মোটামুটি কলেজ থেকে এসেছি,
কিন্তু আর্থিক অবস্থার জন্য আমি এটা মানে আই ডোন্ট মাইন্ড টু সে তখন আমার বাবা এটা এফোর্ড করতে পারে নাই। তো এর পরবর্তীতে হয়তো আমরা যারা আসছি বা এখানে ব্যবসা বাণিজ্য আমরা শুরু করেছি, সো ব্যবসা বাণিজ্য গেলেই আবার ওই রেস্টুরেন্টই আসে। শুরু করার ফলে আজকে আমাদের যখন আর্থিক অবস্থা যখন সচ্ছল হয়েছে তখনই আমরা চিন্তা করছি যে আমাদের যে জেনারেশন আছে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দেশে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করব। সো সেই হিসাবে কিন্তু শুরুটা কিন্তু ওনারা বৃত্তি প্রস্তর করেছিলেন এবং ওনাদের কিন্তু থাকার জায়গা ছিল না, কাজের জায়গা ছিল না, কিচ্ছু ছিল না। এবং আজকে আপনি যদি দেখেন আপনার হাউস অফ পার্লামেন্টে আমরা আসি, হাউস অফ লর্ডে আমরা আসি। আজকে যদি আপনি যখন আইটি সেকশনে দেখেন, ইটস অ্যান এক্সাম্পল। আমার যে মানে বড় ছেলে যেটা আছে আলহামদুলিল্লাহ হি ইজ ডুইং ভেরি ওয়েল। সে মানে ওই যে মাইক্রোসফটে তার ফার্স্ট জব হয়েছিল এবং পরবর্তীতে সে এখন কনসালটেন্ট হয়ে মানে হি ইজ ডুইং রিয়েলি ওয়েল, ইভেন বেটার দেন মি। সো এই যে মানে এই যে ছেলেমেয়েরা যে আজকে যে উচ্চশিক্ষা শিক্ষিত হয়েছে এর অবদানটা যদি আপনি যদি কার কাছ থেকে আসলো, ওনারা যদি এই বৃত্তি প্রস্তর না করে যেতেন, ওনারা যদি এই বীজটা রোপণ না করে যেতেন আজকে এই বীজটা মানে ছাড়া থেকে এখন বিশাল একটা বড় গাছে পরিণত হয়ে গেছে। তো এই যে বললাম যে আজকে আমাদের জেনারেশনের আমি অবনতি বলবো না, দে আর ডুইং ভেরি ওয়েল। কিন্তু এই মনে করেন আজকে হাউস অফ পার্লামেন্ট বলেন, হাউস অফ লর্ড বলেন, আপনি যদি ইঞ্জিনিয়ারিং সেকশনে যান, আপনি দেখেন আপনি যদি ডাক্তারের দিকে যান, মানে ফার্মাসিউটিক্যালের দিকে যান, সব দিকে কিন্তু আমাদের ছেলেমেয়েরা কিন্তু লিডিং পোস্টে আছে। সো অবনতিটা কখন হবে আমাদেরকে কিন্তু এখন অনেক সচেতন হতে হবে। আমরা যে মনে করেন যারা এই কমিউনিটিতে যারা আমরা কমিউনিটি কাজ করতেছি বা কমিউনিটিতে যারা আমরা আছি, আমাদের কিন্তু একটা নৈতিক দায়িত্ব আছে যে এখানে, হ্যাঁ, নৈতিক দায়িত্বটা হলো যে আমাদের আচরণের উপর নির্ভর করবে তাদের ভবিষ্যৎ। এখন মনে করেন এদেশে আলহামদুলিল্লাহ শত শত কমিউনিটি অর্গানাইজেশনও মানে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই অর্গানাইজেশনের মাধ্যমে আমরা বাংলাদেশকেও অনেক কিছু দিতে পারতেছি, ডিপ্রাইভ এলাকায় সাহায্য সহযোগিতা করতেছি। কিন্তু আমার অনুরোধ থাকবে এই সংগঠনগুলা যাতে মানে যে নেগেটিভ সাইডটা আছে যাতে এই নেগেটিভ সাইডটা আমাদের নতুন জেনারেশনের উপরে ইম্প্যাক্ট না পড়ে, নেগেটিভ ইম্প্যাক্ট। তারা যদি দেখে যে আমরা এখানে মানে প্রবলেম করতেছি বা সমস্যা করতেছি, দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেছি, কিন্তু দে উইল বি, তারা তো এখন কোয়েশ্চেনেবল হয়ে যাবে যে আমরা কোন দিকে যাব। সুতরাং আমি মনে করি যে আমাদের নতুন জেনারেশন ভালোই করতেছে এবং আমাদের নৈতিক দায়িত্ব হইল তাদেরকে মানে ভালোভাবে ভালো কাজে তাদেরকে মানে ইয়ে করার জন্য। ধন্যবাদ জনাব সাইদুর রহমান রেনু জেপি, আপনার কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরটি আমরা পেয়ে গেছি যে আমরা এই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, শত বছরের এই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তাদের অবদানকে ধরে রাখার জন্যে এই ভবিষ্যৎ প্রজন্মদেরকে আমাদের সঠিকভাবে ধরে রাখতে হবে, তাদের সঠিকভাবে মূল্যায়ন করে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে রেনু ভাইয়ের আজকের মতামত। রেনু ভাই বাংলাদেশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জড়িত, উনি একজন স্বনামধন্য প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। তিনি মৌলভীবাজার শহরে তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠান, যে একটি প্রতিষ্ঠান আছে যেটি হচ্ছে মুস্তফা গার্ডেন সিটি, উনি একজন ফাউন্ডার। রফিক হায়দার ভাই, এবার আপনার কাছে আমি আসি। এই যে আগেই বললাম যে আমাদের টাইমটা হচ্ছে মাত্র 3 মিনিট, যে এই 3 মিনিটের মধ্যে আমাদের ভিউয়ারদেরকে আপনি এত খুশি করবেন মূল্যবান কথা দিয়ে, যে এই কথা দিয়ে যাতে আমাদের LB24 এর ভিউয়ার্সরা এমন কিছু পায় যাতে আমাদের কমিউনিটি উপকৃত হয়, আমাদের জেনারেশন যাতে উপকৃত হয়। প্লিজ। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে এই দেশে যারা বসবাস করেছেন, অতীতে আমাদের যারা মুরব্বী এবং যারা এদেশে এসেছিলেন, তারা একটা জিনিস করেছেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম আসলে কি করতে পারে, তারা এই প্ল্যাটফর্মের একটা দাগ রেখে গেছেন। দেখেন, যখন ওনারা এসেছিলেন তখন এই দেশের প্রতিকূল অবস্থা ছিল। একদিক দিয়ে তারা এখানে এসেছেন, তাদের ফ্যামিলিকে সেটেল করতেছেন, অন্য দিক দিয়ে তাদের যে নিজের আত্মীয় স্বজন দেশে রয়েছেন তাদেরকেও প্রতিষ্ঠিত করেছেন। আপনি নিশ্চয় জানেন, আজ থেকে যারা অনেক বছর আগে চলে আসছিলেন তাদের দায়িত্ব ছিল বেশি। এই দায়িত্ব তারা দেখে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের দেশে প্রতিকূল অবস্থার মধ্যেও যে আমাদের নেক্সট প্রজন্ম কিভাবে এখানে তাদের স্বাবলম্বী হতে হয়, তার কারণে কিন্তু তারা নিজে ব্যবসা প্রতিষ্ঠান করেছেন। বিভিন্ন ধরনের কাজের ফাঁকে ফাঁকে তাদের আত্মীয় স্বজন আসলে যাতে মেইন স্ট্রিমের শপে না গিয়ে নিজের প্রতিষ্ঠানে কাজ করতে পারে, সেটা তাদের দিকে নজর ছিল। এই কারণেই বাংলাদেশিরা আজ গর্ব করে বলতে পারে যে আমরা অধিকাংশই যে যারা বাইরের দেশ থেকে এসেছি
আমরা ইমিগ্রেন্ট বলতে হয়, ওরা বলতো, কিন্তু আজকে ওই ইমিগ্রেন্টদের নিয়ে ওরা ফ্লার্ট করতে হচ্ছে মেইন স্ট্রিমের যারা তারা। কারণটা কি হচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা জানতেন যে আমাদের যারাই আসবে তারা স্বয়ংসম্পূর্ণ হতে হবে এবং তারা এই দেশে মাথা উঁচু করে থাকতে হবে। এই জিনিসটা তারা সাকসেসফুলি তারা করেছেন এবং ওইগুলো আমরা রেজাল্ট পাচ্ছি। দেখেন একসময় কিন্তু যখন এখানে আসছিলেন, আপনি চিন্তা করেন বর্তমানে আগের দিকটা, আসার পরে 71-এ এই যে বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে এই যে বাংলাদেশি যারা এখানে ছিলেন তাদের যে কন্ট্রিবিউশন কখনো ভুলার নয়। এটা আমাদের নতুন প্রজন্ম যারা, তারা খুবই খুশি হয়েছে যে আমাদের মুরব্বীরা লন্ডনে গিয়ে আমাদের দেশের স্বাধীনতার জন্য, দেশ পাওয়ার জন্য কন্ট্রিবিউশন ছিল। পাশাপাশি দেখেন এখানে আসার পরে যে এই দেশে কিভাবে একটা সংগঠন, ব্যবসার পাশাপাশি একটা সংগঠন গড়ে তোলা যায়, কিভাবে আমরা ইউনিটি থাকতে পারি, সেই কারণে বাংলাদেশ সেন্টার ওনারা কিন্তু করেছেন। আজকে এটার মূল্য আপনি নিশ্চয়ই জানেন। সোনালী ব্যাংক নিজস্ব পয়সায় করেছেন, বাংলাদেশ হাই কমিশন নিজস্ব পয়সায় করেছেন, বাংলাদেশ ওয়েলফেয়ার করেছেন। আপনি দেখেন তাদের দূরদর্শী চিন্তাধারা ছিল। তারা চিন্তা করেছেন যে আমাদের ছেলেমেয়েরা যাতে ভবিষ্যতে আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে, এই দিকটা তারা 100% সাকসেসফুল ছিলেন। পাশাপাশি তারা বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করার পিছনে তাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যতে যাতে এই দেশের মেইন স্ট্রিমের সাথে কাজ করতে পারে, তারা মেইন স্ট্রিমের কন্ট্রিবিউশন রাখতে পারে। সে কারণে দেখেন যখন প্রথমেই আমার রেণুভাই বলে গেছেন যে ব্যবসা শুরু করেছিলেন রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্ট একসময় 12,000 15,000 হয়ে গেছিল। প্রত্যেকের ফ্যামিলি যখন আসে তখন ডিপেন্ডেন্ট ছিল অন্য কারোর কাছে কাজের জন্য। এই নিজস্ব ফ্যামিলির ব্যবসার পাশাপাশি ওনারা লেখাপড়া করেছেন। পরবর্তীতে ওই আমাদের মুরব্বীরা ওনারা কিন্তু ওনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করিয়ে এই দেশের স্বাবলম্বী হওয়ার জন্য, এই দেশের মেইন স্ট্রিমে কাজ করার জন্য ওনারা একটা চিহ্ন রেখে গেছেন। আজকে দেখেন আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু এমপি, আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রতিটি ক্ষেত্রে। যে জিনিসটা আজকে ব্রিটিশ মেইন স্ট্রিমে আমাদেরকে নিয়ে প্রাউড করতে পারে যে ব্রিটিশ বাংলাদেশে দেয়ার ইজ ভেরি সাকসেসফুল বিকজ অফ দেয়ার পূর্বপুরুষরা তাদেরকে এমনভাবে সেট আপ করেছে যে এই দেশে যাদের চলতে পারে, খাপ খাইয়ে এই দেশের কন্ট্রিবিউশন রাখতে পারে, এজ ওয়েজেল বাংলাদেশে করতে পারে। এখন আমি বলি যে বর্তমান প্রজন্ম এই যে আমাদের মুরব্বীরা যেভাবে সেট করেছিলেন, প্রত্যেকের গড়ে একসময় কিন্তু গ্র্যাজুয়েট ছিলেন না, এমন কোনো বাংলাদেশি পাবেন না যেখানে প্রত্যেকের ঘরে গ্র্যাজুয়েট নাই। এই গ্র্যাজুয়েটরা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে, এইটা আগের প্রজন্ম, আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, তারা যাতে দেশের কাজ করতে পারে, এই দেশের কাজ করতে পারে এবং বিশ্বের যে কোনো জায়গায় তারা কন্ট্রিবিউশন রাখতে পারে, এই কাজটাই করে গেছেন। আমি কৃতজ্ঞতার সাথে মনে করি অতীতে যারা এখানে এসেছিলেন তাদের সুদর্শন এবং সুদূর প্রসারী তাদের চিন্তাধারা ছিল, পাশাপাশি ভবিষ্যতের প্রজন্মের জন্য অনেক কিছু করে গেছেন। এইটা এজ এ আমরা বাংলাদেশি উই প্রাউড অফ দেম। আর আমরা মনে করি এজ এ বাংলাদেশি আমরা ভবিষ্যতে এই দেশ ইউনাইটেড কিংডম আমাদের সমানভাবে দেখতে হবে যে এই দেশে কিভাবে আমরা এই দেশকে সামনে নিয়ে আসতে পারি, এগিয়ে আসতে পারি এবং বাংলাদেশকে আমরা কন্ট্রিবিউশন করতে পারি। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, জনাব রফিক হায়দারের মন্তব্য থেকে এটুকুই এসেছে, উই প্রাউড অফ দ্যাম, রিয়েলি উই প্রাউড অফ দ্যাম। এবং তিনি বলেছেন যে কথাগুলো ভবিষ্যৎ প্রজন্মের কথাটা বলতে গিয়ে যে কথাগুলো বলেছেন, বাংলাদেশ ওয়েলফেয়ারের কথা বলেছেন, বাংলাদেশ সেন্টারের কথা বলেছেন, বা আরও দু একটি অনেক প্রাচীনতম সংগঠনের কথাগুলো উনি উল্লেখ করেছেন। আমরা কোনো সমালোচনা আজকে করব না, আমরা এটুকুই বলবো আমাদের মুখ থেকে, আমাদের অতিথিদের কাছ থেকে, যদি কোনো কমিউনিটি সংগঠন নিয়ে, বিভিন্ন সংগঠন নিয়ে দ্বিধা, দ্বন্দ্ব, হানাহানি থাকে, প্লিজ আমাদের জেনারেশনের দিকে তাকিয়ে প্লিজ আপনারা সমঝোতায় আসুন। ধন্যবাদ। জনাব হারুন মিয়া, প্লিজ আপনার মন্তব্য। আশা করি আপনি বুঝেছেন আমাদের টপিকস। থ্যাংক ইউ মিসপা ভাই, আমার ভালো লাগে। আমি নর্মালি টক শোতে লাই না, তো আমি 1972 আইসলাম আমার আব্বা আম্মার লগে আইয়া লেখাপড়া করছি, করার বাদে দোকানদারি ব্যবসাও আছিল আমার আব্বার 1972। আপনার বেয়াদমি মাফ করবা, ডোন্ট মাইন্ড। আপনার এই সময় আমি ছোট স্কুলের ছাত্র, 75 স্কুল শেষ হয়েছে, থ্যাংক ইউ। 76 আমি টেইলার ফ্যাক্টরি করছিলাম, তখন অনেকে
ক্যাটারিংও গেছেন, রেস্টুরেন্ট খুলছেন। আমি কিন্তু হিটাইটো আর যাইতাম পারছি না, যেহেতু ঠাওয়ার মতো আমার টাকার ফ্যাক্টরি চালাইছি অনেক দিন। 81 দেশও যাওয়ার বাদ দিয়ে আমি অন্য ট্রেডও গেছি, কি কন্যা শপ করছি, এরপরে টাকার ব্যবসাও শুরু করছি, ট্রাভেল এজেন্সি, ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনেক কিছু করছি। আমরা কমিউনিটির মুরব্বী হলে আগে খুব সাহায্য করছেন, যেমন আমার নানা নিসার আলী সাহেব আসলা, তাই অনেক সাহায্য অনেক করছেন। আমার বাবাও যতটুকু পারছেন করছেন, এই কমিউনিটিতে অনেক কিছু করছেন। আর আগে আমরা অনেক সুবিধা পাইছি ব্যবসা করার বা একজনের সাহায্য করা হয়েছে। কমিউনিটির ইয়থ ফ্রন্ট আছিল, ইয়থ মুভমেন্ট আছিল, বাংলাদেশ সেন্টার আছিল, ওয়েলফেয়ার আছিল, এগুলা যখন সব মুরব্বী হলে আগে বড় সুন্দরভাবে চালাইয়া গেছেন, অতটুকু কোনো বেড়াচারা নাই। এখন যেমন লাগে কিছুটা একটু ঠাইট হওয়া আরম্ভ হয়েছে। আমরা মাঝে কিছু বালা মানুষ আছেন, আর কিছু খারাপ মানুষ আছেন। খারাপ দলগুলা আবার গিয়া হেরারে ডিস্টার্বদের কোনো ধরনের কোনো ডেভেলপ নাই, সেই দরিয়া লইয়া বইতা এখন পজিশন হরাত নাই। আর আমরা আবার অনেক মুরব্বী হলের এডভাইজে বা করায় দেশও ব্যবসা করছি, অনেক সাকসেসফুল আমরা হয়েছি। বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট হয়েছে, লাভ হয়েছে। আমরা হয়তো কোনো সময় ইলেও হয়েছে 80 টাকা ফাটাইছি, এখন 160 টাকা হয়েছে। রিটার্ন আনার সময় একটা বিরাট ধরনের লস হয়ে যায়, এটা আনাও যায় না। প্লাস লাভ কিন্তু ভালো একটা 15, 20, 25% পাইছি। আমি নিজেও দেশের ব্যবসা করি, সাকসেসফুল ইন থাকি বেশিরভাগ হয়েছে। আর ইনোর কমিউনিটিজ একটা আছে, মোটামুটি ভালো আছে। আমরা মুরব্বী হলেও এখনও ভালো আছেন, আর একটু সুন্দরভাবে চললে একটু ভালো হইতো। প্রিয় ভিউয়ার্স, জনাব হারুন মিয়া সাহেবের যে বক্তব্য ওটি অত্যন্ত চমৎকার। জনাব হারুন মিয়া, ওনার বাবা মবশির আলী সাহেব মরহুম, উনি বলেছেন যে এই কমিউনিটিতে অনেক আগে এসেছেন, প্রায় 53 বছর আগে, অনেক দিন আগে। কিন্তু ওই হারুন মিয়া সাহেবের প্রতিষ্ঠান থেকে, কুশিয়ারা থেকে অনেক বাঙালিরা অনেক রেমিটেন্স মাধ্যমে প্রেরণ করে অনেকে প্রবাসীরা অনেক উপকৃত হয়েছেন বলে আমার ধারণা। হারুন ভাই যে কথাগুলো বলেছেন, যে আমাদের প্রবাসী সংগঠনগুলো যে আছেন, ওই দু একটি সংগঠনের কথা বলেছেন, যে কেন থাকবে দ্বিধাদ্বন্দ্ব, কেন থাকবে, আমরা কেন হানাহানি করব। আমরা এটুকুই বলবো, আজকের অতিথিরা শুধুমাত্র এটুকুই বলে যাচ্ছেন যে সমঝোতায় আসেন কোনো না কোনোভাবে। আমরা কোনো সংগঠনের কোন সংগঠনে কে নেতৃত্ব দিচ্ছেন, কে দ্বিধাদ্বন্দ্ব করছেন, এতে আমরা যাচ্ছি না। আমরা শুধু এটুকুই বলবো, প্লিজ প্লিজ জেনারেশনের দিকে তাকিয়ে আপনারা আমাদের ঐতিহ্যকে ধরে রাখুন, এটাই আমাদের কামনা। সবশেষ অতিথি প্রফেসর শাহগীর বক্ত ফারুক সাহেব, আপনি তো অনেক চড়াই উতরাই পেরিয়ে এই কমিউনিটিকে দেখেছেন দীর্ঘ প্রায় 55 বছর ধরে। সম্ভবত আপনার এই প্রবাসীদের, বাঙালিদের অবদান, অগ্রজদের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মদের অবস্থান, আমি প্রত্যাখ্যান কেন বলেছি, যে এই সংগঠনের যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে তারা প্রত্যাখ্যান করবে এবং করছেও। আপনার মতামত প্লিজ। থ্যাংক ইউ। প্রথমত এটা তো খুবই ভালো একটা সময় উপযোগী একটা টপিক আপনি নিয়ে আসছেন, এবং আমার নিজের চক্ষে এই কমিউনিটির অনেক কিছু আমি নিজের চক্ষে দেখেছি। আমি হার্ট অফ দ্য কমিউনিটি, যেটাকে বলা হয় ব্রিক লেন, সেই ব্রিক লেনে আমার বসবাস ছিল, সেই ব্রিক লেনে আমার ব্যবসাও ছিল, এবং এখনও এই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের কথা আপনি বলেছেন, এইটারও হেডকোয়ার্টার কিন্তু আমাদের ব্রিক লেনেই। সুতরাং আমি যেগুলি দেখেছি, প্রথমে এসেই আমি দেখেছি বর্ণবাদী হামলা। এই বর্ণবাদীর শিকার আমাদের আগের মুরব্বী যারা ছিলেন, ওনারা কিন্তু এই বর্ণবাদীদের শিকার হয়েছিলেন এবং অনেকে কিন্তু মারাও গিয়েছেন। আমি নিজে চোখকে দেখেছি, আমি নিজেও ভিকটিম ছিলাম। কিন্তু আজকে এই বর্ণবাদীদের যদিও তেমন কোনো হামলা আমরা দেখি না, কিন্তু এটা শেষ হয় নাই। কিন্তু আজকে যদি আমাদের মধ্যে যদি এই হামলা চলে, মামলা চলে, আমাদের মধ্যে যদি দ্বন্দ্ব চলে, আমাদের মধ্যে যদি এই যে দ্বিধাদ্বন্দ্বটা থাকে, তাইলে আমাদের যে ইয়াঙ্গার জেনারেশন যারা দেখতেছিল যে আমাদের কমিউনিটি ঠিকই ভালো করতেছিল, কারণ এই দেশে আসার পরে আমাদের অগ্রজও যারা ব্যবসাতে ভালো করেছেন, যারা মসজিদ একটা কেন আজকে হাজার হাজার মসজিদ, এমন কোনো শহর নাই যেখানে মসজিদ নাই, এইটাও গড়ে তুলেছেন। এবং আমাদের ছেলেরা এমন নাই যে অক্সফোর্ডেও নাই, কেমব্রিজেও নাই, সব জায়গাতে পড়াশোনা করতেছে। কিন্তু তারা যদি দেখে যে আমাদের মধ্যে ওই যে ন্যাশনাল ফ্রন্ট যেভাবে হামলা করতো, আমরা একজনের আরেকজনের কাছে এইভাবে ব্যবহার করতেছি, তাইলে কিন্তু আমাদের যে পরবর্তী প্রজন্ম যারা, এরা কিন্তু একটু
কি বলবো যে ওরা কিন্তু একটু উৎসাহ হারিয়ে ফেলবে। সেই জন্য আমি মনে করি আমাদের যে অবদান অনেক, আমাদের অগ্রজ যারা এসেছিলেন, আমার সব কলিগরা প্যানেলিস্টরা বলে গিয়েছেন, আমি রিপিট করব না, কিন্তু আমাদের অবদান এইটা কিন্তু অনস্বীকার্য, এটা স্বীকার করতেই হবে। অগ্রজরা ছিলেন বলে, ওরা বীজ বপন করেছিলেন বলে আজকে রেস্টুরেন্ট ব্যবসা বলেন, আজকে এই মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ধার্মিক যতগুলো আমাদের যা করার, যত অর্গানাইজেশন করা বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যে সেতুবন্ধন স্থাপন করার জন্য যা কিছু করা, আপনি নিজে অনেক চ্যারিটি অর্গানাইজেশন করতেছেন, LB24 করতেছেন, আপনি হার্ট ফাউন্ডেশন করতেছেন। এইসবের মধ্য দিয়ে আমরা যে আমাদের সমাজকে আমরা যে আলোকিত করতেছি, এই আলোকিতর মধ্যে যদি ইয়াঙ্গার জেনারেশনরা না আসে, তাইলে আমাদের পরে তো এটা স্তব্ধ হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। সুতরাং আমি মনে করি আমাদের যেভাবে পজিটিভ সাইড রয়েছে এটাকে ধরে রাখতে হবে, এবং সেই জন্য ইয়াঙ্গার জেনারেশনকে আমরা এমনভাবে আমরা জেনারেট করব, ইনভলভ করব, এনকারেজ করব, ইন্সপায়ার করব, যে তারা যেন এসে আমাদের যে ধারাবাহিকতা এটাকে যেন ধরে রাখতে পারে, আমাদের ভালো কাজগুলোকে তারা যেন সামনের দিকে নিতে পারে। আমরা যাতে আরও ব্রিটিশ বাংলাদেশি হাই কমিশনার দেখতে পাই, আমরা আরও যেন মেয়র দেখতে পাই, আরও যেন MP দেখতে পাই, আরও যেন বাংলাদেশ এবং ব্রিটেনের মধ্যে যে একটা কানেক্টিভিটি এইটা যেন আরও সমৃদ্ধিশালী হতে পারে, সেইটা দেখতে চাই। প্রফেসর শাহগিরুল ফারুক সাহেব বলেছেন, আমরা আরও MP দেখতে চাই, আরও ব্রিটিশ হাই কমিশনার দেখতে চাই, আরও মেইন স্ট্রিমে আমাদের রাজনীতিবিদ দেখতে চাই। এটাই হচ্ছে ওনার বক্তব্য। তাহলে আজকে টকশো থেকে আমরা এটুকুই পেলাম যে প্রবাসীদের, ব্রিটেনে বাঙালি কমিউনিটির অগ্রজদের অবদান এবং আমাদের ইয়াঙ্গার জেনারেশনের সঠিক অবস্থান, নট প্রত্যাখ্যান। আমরা প্রত্যাখ্যান বলছি না, আমরা শুধুই বলবো যে আমাদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হলে এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ দেহে আছে যতক্ষণ প্রাণ, প্রাণপণে সারাবো পৃথিবীর জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাঁশযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। তারপর অবশেষে হব ইতিহাস, ইতিহাস, ইতিহাস। এই ইতিহাস রচনা করবে আমাদের ব্রিটেনে বাঙালি কমিউনিটির ইয়াঙ্গার জেনারেশন। জমে না মন যদি মনেতে। What have I done? You are mistaken, officer. I don't have a single illegal person here. He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. If you had spent just £10 on the right to work check, you'd not have £60,000 fines. Spend £10. আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি যিনি হচ্ছেন জনাব মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী। তিনি হচ্ছেন কানেক্টিং কমিউনিটি চেয়ারপারসন এবং সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও এবং টিভির প্যাট্রন, এছাড়া পিস হোমের সম্মানিত চেয়ারপারসন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শকদেরকে শুভ সন্ধ্যা। আছেন মাঝখানে ডাক্তার সৈয়দ মাশরুক আহমেদ। ডক্টর সৈয়দ মাশরুক আহমেদের অনেক পরিচিতি রয়েছে, কিন্তু আমরা দু তিনটি সংগঠনের নাম উল্লেখ করতেই হবে, কারণ এটি অনুপ্রেরণা, কারণ সংগঠন নিয়ে কথা বলছি যেহেতু। তিনি হচ্ছেন বাংলাদেশি ফিমেল একাডেমির অন্যতম একজন লাইফ মেম্বার এবং ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা, যিনি হচ্ছেন বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব জামিল চৌধুরীর সুপ্রিয় জামাতা। ডক্টর সৈয়দ মাশরুক আহমেদ এছাড়া আরও সংগঠনের সাথে তিনি আছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালের মেম্বারশিপ সেক্রেটারি, তাছাড়া তিনি প্রবাসী কল্যাণ পরিষদের ট্রেজারার সহ আরও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের লাইফ মেম্বার। মোট কথা, এখানে যারা আছেন অনেক সংগঠন, প্রবাসী সংগঠনের সাথে একে
অন্য সংগঠনের সাথে জড়িত আছেন, নিজের সংগঠনের সাথে জড়িত আছেন, এলাকার সংগঠনের সাথে জড়িত আছেন, এবং কমিউনিটির যে সংগঠনগুলো বিলেতে বাঙালিদের অবদান রাখছে অনেকে তাদেরও সাথে জড়িত আছেন। তাই আজকে আমরা কথা বলবো বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি হচ্ছেন রেড ব্রিজ কমিউনিটি ট্রাস্টের চেয়ারপারসন, তিনি হচ্ছেন আমাদের হার্ট ফাউন্ডেশনের একজন পার্মানেন্ট মেম্বার, জনাব মোহাম্মদ ওহিদুদ্দিন। Assalamu alaikum. Thank you, Ms. Fazal Vaid, for inviting me to come to the studio. Thank you. I really appreciate LB24. মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী, ডক্টর সৈয়দ মাসুক আহমেদ, মোহাম্মদ ওহিদুদ্দিন। আপনারা জেনে আনন্দিত হবেন যে এই বিলেতে বাঙালি কমিউনিটির অগ্রজদের অবদান যে অনুষ্ঠান আমরা করছি LB24-এ, LB24-এর যে মুখোমুখি যে অনুষ্ঠান আমরা করে যাচ্ছি, এটির মূলত উদ্দেশ্যই হচ্ছে আমাদের এই অগ্রজদের, বিলেতে বাঙালি কমিউনিটির অগ্রজদেরকে সঠিক সম্মাননা তুলে ধরা এবং তাদের অবদানকে আমরা স্বীকৃতি দেয়া মিডিয়ার মাধ্যমে। তাছাড়া আমাদের এই অগ্রজদের অবদানের পাশাপাশি যদি প্রজন্মদের অবস্থান সঠিক না থাকে তাহলে কি হবে, আপনাদের কাছে আমার প্রশ্ন। ঠিক একইভাবে আপনাদের কাছে প্রশ্ন রেখে আমি আমার গেস্টের সাথে প্রশ্নটুকু রাখব। প্রথমে মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী। মুহিত ভাই, এই যে বিলেতে বাঙালি কমিউনিটির অগ্রজদের অবস্থান, অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের অবস্থান, এ সম্পর্কে আপনার LB24-এর আপনার আজকের মন্তব্য খুব সংক্ষেপে বলতে পারেন। মানে মূল কথা হচ্ছে আমাদের নিউজ টক শো এটা। থ্যাংক ইউ মিস বাজামান ভাই, থ্যাংক ইউ LB24 আমাকে আজকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের যারা অগ্রজ ছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের রাত দিনে কার্যর ফলে আজকে আমরা LB24-এ বসতে পেরেছি। এবং মিস বাজামান ভাই আপনারা জানেন 32 বছর ধরে মিডিয়ার জন্য কাজ করতেছেন এই বাঙালি কমিউনিটির জন্য। মিস বাজামান ভাই আমাদের অগ্রজ যারা আছেন তাদেরকেও দেখেছেন, বর্তমানে যারা আছে তাদেরকেও দেখতেছেন। এই জন্য আমি মিস ভাইকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে, এবং ওহিদ ভাই আছেন, ডক্টর মাসুক ভাই আছেন, আমরা পুরাতন যারা ছিলেন এবং নবীন যারা আছে তাদের মধ্যে আমরা একটা সমন্বয় সৃষ্টি করতে হবে। আমরা বিভিন্ন প্রোগ্রামে, যতটা প্রোগ্রামে যাই, আমি মহান আল্লাহ শুকরিয়া আদায় করি যেখানে আমাদের অগ্রজের মধ্যে অনেকেই নেই, বাট যে মধ্যবর্তী যারা ছিলেন সবাই থাকেন। বিসবা ভাইকে প্রতিটা প্রোগ্রামে পাওয়া যায়, ডক্টর মাসুক ভাইকে পাওয়া যায়, ওহিদ ভাইকে পাওয়া যায়, যে কোনো কমিউনিটি প্রোগ্রামে ওনারা আসেন। কিন্তু আমাদের গ্যাপ, আমাদের ছেলেমেয়েরা, বাচ্চারা আসে না। তাদেরকে আমরা কীভাবে টেনে আনতে হবে, তাদেরকে আমাদের সাথে ইনভলভ করতে হবে। তাদেরকে আজকে দেখেন অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের ছেলেমেয়েরা প্রতি বছর তারা মিনিমাম 2-3 বার হলিডেতে যায়। একবার তারা উমরাতে যায়, একবার যায় মিডল ইস্টের যে কোনো একটা দেশে, কিন্তু বাংলাদেশে যেতে চায় না। মিসবাহ জামাল ভাই সানরাইজ স্পেক্টার রেডিও পিসিওর মাধ্যমে একটা প্রজেক্ট নিয়েছেন যে আমাদের ছেলেমেয়েদেরকে বাংলাদেশে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আমরা সবাই মিলে আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের মধ্যে পরিচয় করে দিই। আমরা সবাই বাংলাদেশকে আরও বেশি ভালোবাসার চেষ্টা করি, আমাদের সোনার বাংলা, আমাদের প্রাণের বাংলা। এই আমার আবেদন আজকে। ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি বলেছেন। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য, আমাদের টক শো মুখোমুখির, যে আমরা বলে থাকি যে আমাদের বাচ্চাদেরকে মিটিংয়ে আনবো, সভাতে আনবো, অনুষ্ঠানে আনবো, কিন্তু আমরা ফেইলিয়ার হই। প্রতিটি সংগঠনে দেখা যায় দ্বন্দ্ব রয়েছে। আমরা কোন সংগঠনের নাম আজকে বলবো না, আমরা দেখা যায় এখানে প্রতিষ্ঠিত অনেক সংগঠন, অনেক প্রাচীনতম সংগঠন আছে, প্রতিষ্ঠান আছে, দেখা যায় এখানে গ্রুপিং, দ্বন্দ্ব, দ্বিধা বিভক্তি। এটা আমাদের প্রজন্মরা কিন্তু ভালোবাসে না, তারা অনেক খারাপ চোখে দেখে। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমি কিন্তু এটুকুই দৃঢ়তার সাথে বলবো, আমরা এই ব্যর্থতা থেকে যদি আমরা বেরিয়ে না আসতে পারি, আমাদের জীবনই যাবে বৃথা। আমি মনে করি এই বিলেতের বাঙালি কমিউনিটির, 100 বছরের কমিউনিটি, যারা অবদান করে রেখে গেছেন, গড়ে গেছেন, তাদেরকে আমরা সঠিক মূল্যায়ন দিচ্ছি না। এবং কিভাবে এই যে সংগঠনগুলো, প্রতিষ্ঠানগুলোতে দ্বিধাদ্বন্দ্ব চলছে, এটাকে সঠিক সমাধানে যাওয়া। ডক্টর মাসুক আহমেদ, আপনি বুঝতে পেরেছেন আমার পয়েন্টগুলো? এই লক্ষ্যে আপনার মন্তব্য প্লিজ, আপনার মেসেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে সবাইকে শুভ সন্ধ্যা এবং সালাম। আমরা প্রথমেই ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই জনাব মিসবাহ জামাল ভাইকে,
উনি অত্যন্ত কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং ওনার তত্ত্বাবধানে গত 30 বছর যাবত উনি সানরাইজ রেডিও করেছেন, যার প্রেক্ষিতে একটি বয়স ছিল সানরাইজ মিন মিসবাহ জামাল চৌধুরী। সো আমরা অনেক কৃতজ্ঞ, যার মাধ্যমে উনি আমাদের কমিউনিটিকে একীভূত করার চেষ্টা করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কাজ করতেছেন। আমাদের কমিউনিটি আমরা মুভ করার ফাউন্ডেশন, আমরা কিন্তু একদিনে এটা সম্ভব হয়নি। আমাদের মুরব্বীরা অনেক কষ্ট করে, অনেক অবদান স্যাক্রিফাইস করে এই কমিউনিটিকে আমাদের জন্য গড়ে রেখেছেন। আমরা এটাকে আগিয়ে নেওয়ার জন্য আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের মেধা, মননশীলতা, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আমাদের বুদ্ধিমত্তা দিয়ে আমাদেরকে একসঙ্গে এগিয়ে নিতে হবে। আমাদের যেটা সঠিক প্রশ্ন করেছেন মিসবাহ ভাই, যে আমাদের কমিউনিটি যে কোনো সংগঠনে আজকে যান, সেখানেই দ্বিধা দ্বন্দ্ব। কিসের দ্বন্দ্ব? এটা আমি মনে করবো এটা জাস্ট লেক অফ এডুকেশন, লেক অফ আন্ডারস্ট্যান্ডিং। একটি সংগঠনের প্রতিষ্ঠানের নাম না উল্লেখ করলে আমি পারছি না, কারণ আপনার প্রসঙ্গে এসে গেছে, অলরেডি বলা যায়। এই যে বাংলাদেশ সেন্টার, ঐতিহাসিক একটি বাংলাদেশ সেন্টার, যেটাতে আমাদের লেগেসি ধরে রাখতে হবে। আমাদের এই বাংলাদেশ সেন্টারে প্রথম বাংলাদেশ হাই কমিশন ছিল। এই যে গত সপ্তাহে যে অবস্থা হয়েছে, আমরা আবারও গত সপ্তাহে বলেছি আমরা সমালোচনা করব না, আমরা শুধু সমাধানের পথ করব। আপনার যদি কোনো মন্তব্য থাকে এর থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তা আপনি বলবেন। আপনি অলরেডি বলেই ফেলছেন। আমি অলরেডি ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের সঙ্গে আছি অনেকদিন লাইফ মেম্বার। আমি একটা প্রতিষ্ঠানের চিফ ট্রেজারার হিসেবে আছি, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। আমি বাংলাদেশেও অনেক সংগঠনের সঙ্গে আছি। আমার এই শ্বশুরের তত্ত্বাবধানে আমরা বাংলাদেশ ফিমেল একাডেমি, সেখানে আমি ফাউন্ডার মেম্বার। আমরা যেখানে আছি সবাই যার যার অবস্থানে কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টার ত্রুটি নাই, আমরা তারপরে আরও অনেক কিছু করতে হবে, অনেকভাবে চেষ্টা করতে হবে যার যার অবস্থানের প্রেক্ষিতে। সঠিক প্রশ্ন করেছেন, এটা অবশ্যই আমরা সবাই এক। আমরা কেন এটাকে ডিভিশন করব, কেন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়? আমরা এক টেবিলে বসে আমরা সমাধান করা, যে কোনো সমস্যার সমাধান করতে হলে আমাদের বসতে হবে, আলাপ আলোচনা করতে হবে। আমরা এখানে ডিভিশনটা না করেই ভালো। যারা হয়তো বা আমরা না বুঝে এটা ডিভিশন করার চেষ্টা করতেছি, আমরা আমাদের নিজেদেরকে কুড়াল মারতেছি। আমাদেরকে উই হ্যাভ টু লার্ন আওয়ার হাউ টু বিহেভ টু ইচ আদার। আমাদের একে অন্যকে সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে। আমাদের এই বাংলাদেশ সেন্টার এটা একটা ঐতিহ্যবাহী সংগঠন, যেটা আমাদের মুরব্বীরা করে গেছেন। এটা একটা আমাদের নিদর্শন হিসাবে, আমাদেরকে এটা সিম্বল হিসাবে কমিউনিটির আমরা আগায় নিতে হবে। এখন মাননীয় হাইকমিশনার সবসময় এটার চেয়ার হিসেবে কাজ করেন এবং এখানে স্বাভাবিক ইলেকশন হবে, 2 গ্রুপ হবে, কিন্তু সবাই আমরা বাই একে অপরের প্রতি আমাদের কনসিডারেশন থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। এটা ইফ উই সে দেন লিডারশিপ, আমরা শুধু লিডারশিপ শুধু ম্যানেজমেন্ট করা না, ম্যানেজমেন্ট করলেই হবে না, এটাকে ইন্টিগ্রিটি, দিস কাইন্ড অফ এ এমপ্যাথি অ্যাজ ওয়েল। সো ইটস আমাদের ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে, লিসেন করতে হবে, প্যাশেন্স থাকতে হবে এবং আমাদের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একে অন্যের কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে এবং কনসিডারেশন করতে হবে। কনসিডার না করলে, আমরা যদি আরেকজনকে শোনার সুযোগ না দিই এবং শুনে ভালোভাবে ইমপ্লিমেন্ট না করি, তো আমরা উই নেভার ক্যান বি সাকসেসফুল। থ্যাংক ইউ। এবারে যাচ্ছি মোহাম্মদ ওহিদুদ্দিন। আপনি তো একজন রাজনীতিবিদ, এই কমিউনিটির সাথে দীর্ঘ প্রায় 40 বছর ধরে আপনি আছেন এবং আমি যতটুকু জানি এই বিলেতে আপনার পূর্ববর্তী প্রজন্মরা এসেছেন। এ সম্পর্কে আপনার কাছে আমরা 3টি মিনিট সময় দেব, যে আপনি বলবেন যে আপনার পূর্ববর্তী প্রজন্মরা এদেশে এসে কি করেছেন এবং কোনো সংগঠনের সাথে জড়িত থাকলে আপনি বলবেন, এবং তাদেরকে সঠিক মূল্যায়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের কি অবস্থান হতে পারে আমাদের এই কমিউনিটিতে, আপনার মতামত প্লিজ। Thank you very much, Mr. Jamal Bhai. Thank you very much for inviting me to come to the studio. Assalamu alaikum viewers, assalamu alaikum friends. Thank you. Apnar je question ta korchen, it is our community history for last 100 years, more than 100 years. আমরা বাঙালিরা এদেশে ব্রিটেনে অবস্থান করিয়া আসতেছি এবং আমাদের পূর্বপুরুষরাই অনেক কষ্ট করিয়া এখানেই, তাদের কারণেই আজকে আমরা এই ব্রিটেনের বুকে এস্টাবলিশ হতে পেরেছি এবং সবাই বিভিন্ন অবস্থানে ভালো করতেছে। অবদানটা কার? আমার পূর্বপুরুষরা। তাই হ্যাভ লট অফ কন্ট্রিবিউশন, দে ওয়ার্কড হার্ড, দে
for our life, for better life, they had a lot of contributions, and because of them, today we are here. But they had a really sacrificed their life in hardship. আপনার প্রজন্মের তারা কবে এসেছিলেন এদেশে? And I want to mention my grandfather. He used to be in a British company in the olden days in a British ship. 1914 থেকে he was working this ship. জাহাজি আগে তো জাহাজেই সারাগুলো ইয়ারে কেউ ছিল না, এক্সেপ্ট গভর্নমেন্ট এয়ারক্রাফট ফাইটার্স এগুলা ছাড়া কোনো প্রাইভেট এয়ারলাইন্স ছিল না। প্রাইভেট এয়ারলাইন তো গত 50-60 বছর ধরে আপনার স্টার্ট হয়েছে। So he was to work in the ship in early age. He born in 1890, and he settled in Britain in 1934. 1934 এর আগে কিন্তু উনি জাহাজে কাজ করতেন। বছর আগে 90 years back. 90 years. He settled here in 1934. And এটা আপনার দাদা? My dada, my grandfather. Okay. Then my Baba. Baba in 1955. আচ্ছা। My Baba came in 1952 he was a schoolmaster, the grammar school, he was a postmaster, and he was in the British Army as well, early age. But in 1955, he came to Britain. And then after he settled here, এই যে আপনার পরিবারের কোনো ঐতিহ্যকে ধরে রাখার জন্য আপনারা কি কোনো ধরনের কোনো কিছু করেছেন? শিওর আমি এখন বলতেছি এই যে তারা কষ্ট করছে সব এই কমিউনিটি আজকে এস্টাবলিশ হয়েছে। আমি কি করছি আপনার এই লেগেসিটারে ধরে রাখার জন্য, এই হিস্ট্রিটা জানার জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি এ ফ্রিল্যান্সার লেখক, রাইটার। I wrote 4 books. But my family is regarding the history of our country, how we came here, how we settled here, how we struggled, and for my generation to know, I wrote a book, Behind the Window. Wow. Behind the Window, how did my grandfather came here, and how he had a time here, and he got married here as well. And then how my father came, and in between what happened, what they face, how they face to live in this country. And same time, even I wrote another book, Unforgotten Family. Wow. That's my family background, my family history for last 700 years back. I gone back. So I written this book because for my future generations, as well as আরো যারা ইন্সপায়ার হবে in our community to leave the documents behind for the next generations to know the history of our country. And even I wrote another book as well, A Path of Democracy. A Path of Democracy, which is in regard to the political Bangladesh politics. So that's also I'm going to publish soon. It's a big book, A Path of Democracy. So this information I'm leaving behind. So for everybody in our community, I would urge and convey that, leave something behind for our generation to learn and to encourage them, as you're saying, how they will get involved in our community. Yes, there is so much gap between today's generation and our generation. So gap আছে এই গ্যাপটার আমরা ফুলফিল করতে হইব টেকনিক্যালি উইথ দি ইনফরমেশন। ফর এক্সাম্পল, আমার ব্রাদার বলছে যে আমাদের চিলড্রেনরা গো টু টার্কি ফর হলিডে, বিভিন্ন আদার কান্ট্রি দে ডোন্ট ট্রাভেল টু বাংলাদেশ বিকজ ল্যাক অফ দ্যার ইজ, কেন যায় না? ইটস দি environment of the country. There's other matters as well. And there is so much that it doesn't match them. It is not according to their requirements. How would they take it? To feel that, and they also is care about the safetyness as well. Another safetyness. They're here. They're not today. And I want to mention today's children. They also follow the political situation in Bangladesh. They Google. They know everything, but they don't want to go. They are not encouraged. They should be encouraged. Same thing, I would request everyone to get the children to involve in the community, in the community events, activities, whatever. So that I would say. Thank you very much. Thank you very much, Mohammad Wahiduddin. মোহাম্মদ ওহিদুদ্দিন একজন রাজনীতিবিদ। এখানে তিনি ব্রিটিশ পার্লামেন্টে আগামীতে ইলেকশন করার প্রসপেক্টিভ ক্যান্ডিডেট। বাহ,
এই যে উনি শত বছরের উনার প্রজন্মের কথা বললেন, দাদার কথা বললেন, বাবার কথা বললেন, এটাই তো আমাদের তুলে ধরার মূল উদ্দেশ্য। LB24 এর মাধ্যমে আজকে আমরা মুখোমুখিতে এটুকু যতটুকু তুলে ধরতে পেরেছি আমরা চেষ্টা করেছি প্রিয় ভিউয়ার্স, এবং সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর 2026 সালের যে 32 ইয়ার্স অ্যানিভার্সারি আমরা করব, এই ধরনের ব্যক্তিত্বকে মরণোত্তর যদি আমরা সম্মাননা দিতে পারি, রেকগনিশন করতে পারি, তাহলে আমাদের বিশেষ করে আমাদের সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও এবং টিভি এবং LB24 এর সার্থকতা হবে বলে আমরা মনে করি। তাই আমরা আশা করি মোহাম্মদ ওহিদুদ্দিন সাহেবের যে দাদা এসেছেন প্রায় 90 বছর আগে, আমরা ওনার দুটি বই নেব, আনফরগেটেবল ফ্যামিলি এবং বিহাইন্ড দ্য উইন্ডো, আমরা হাতে নেব, দেখব, এবং আগামীতে যে অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ 2026 সালের সামারে, তখন আমরা মরণোত্তর সম্মাননা দেওয়ার চেষ্টা করব। ডক্টর মাসুক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল মহিদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। মোবাইল যারা এখানে আসসালামু আলাইকুম। লন্ডনবাসী ও ইউরোপবাসীরে সদুলের পক্ষ থেকে ভালোবাসা। লন্ডন থেকে অদূত বয়ে 30,000 টাকা দিছে গরু লইবার লাগি টেফ স্যান্ড এফ এর মাধ্যমে। টেফ স্যান্ড এফ এ দিছে বোনাস, সরকারেও দিছে বোনাস। এখন তো সদরুলে শীতের মাঝে গরম লাগে, এখন চিন্তা করছি সদরুলে গরুর লগে বাচ্চার একটা লই দিতাম। হে সদরুল উল্টার উল্টা কিটা ইলা যারা ইলা টাকা বাড়াইতো নাই, কিলা বোনাস পাইছো শুন আমার কাছ থেকে। টেপ সেন্ড অ্যাপ ডাউনলোড করিয়া মানুষের টেকা পাঠাইন লন্ডন, আমেরিকা, ইউরোপের দেশ থাকি। তো টেকা পাঠাইতে হইলে প্রোমো কোড লেসন গ্রিন বাংলা আর 10 পাউন্ড পাইছস তুই এক্সট্রা বোনাস। এর বাদে সরকারে যে তোরে 2.5% আরো বোনাস দিছে, হাগুনও তুই পাইছত। এর লাগি তো তোর শীতর মাঝে গরম লাগে। তোর মোবাইলও আইছে না নি টেকা, যা দোকানও গিয়া টেকা তুল। আমারও ব্যাংকও আয় টেকা, আমি তো ব্যাংক থেকে টেকা তুলি। ও দোকানে গিয়া টেকা বা করা লাগবে নি, এর লাগে তো মানছি উল্টা সদরুল হয়। টেপ সেন্ড অ্যাপ ডাউনলোড করিয়াও টেকা পাঠাইন বাংলাদেশ, ইশারার লগে টেকা আইব, কোনো ঝামেলা করতো না। পয়লা যদি আপনি অ্যাপ ডাউনলোড করিয়া দেশও টেকা পাঠাইন পাইবা 10 পাউন্ড এক্সট্রা বোনাস। বোনাস পাইতে হইলে অ্যাপর ভিতরে আমাইয়া প্রোমো কোড দেখাইব, হনইয়া লেখবা গ্রিন বাংলা, 10 পাউন্ড দেখব। আরো আছে কথা, বাংলাদেশ সরকারে দিব আরো 2.5%। বোনাসে আর বোনাসে শীতর দিন লাগবো গরম, আরো কথা আছে। কোনো ধরনের এক্সট্রা চার্জ নাই, গোপন ফি নাই, খালি দুমাইয়া টেকা পাঠাইন আর বোনাস নেই, আর শান্তিতে আপনারা রুজি করেন, আর আমরা শান্তিতে বইয়া বইয়া আরাম করি। Tap tap send more, spend less. প্রিয় ভিউয়ার্স, আমাদের এই পর্বে আজকে আরো অতিথি যারা এসেছেন তাদের সাথে আমাদের কথা হচ্ছে। আমরা মুখোমুখি LB24 এর টক শো মুখোমুখি, এই পর্যায়ে কমিউনিটির আরো দুজন বিশিষ্ট ব্যক্তিত্বরা আছেন আমার পাশে। মোহাম্মদ ওয়ারিস আলী, তিনি এখানে যে সংগঠনগুলো আছে অনেক নেতৃত্ব দিচ্ছেন। মোহাম্মদ দেলওয়ার হোসেন, উনিও বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, আমরা পরে আসছি ওনাদের সাথে। কিন্তু আমি চলে যাচ্ছি সুদূর বাংলাদেশে। কেন চলে যাচ্ছি? এই যে আজকের অনুষ্ঠানের টপিকস আমাদের অত্যন্ত মিল রেখে আমরা অনুষ্ঠানটি করছি। বাংলাদেশে প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট জেলা ও বিভাগীয় শাখার 2025 এবং 2027 সালের 21 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আমরা সংবাদ মাধ্যমে জেনেছি, জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়াল আলম সাহেবের উপস্থিতিতে এটি ঘোষণা করা হয়েছে এবং পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আমি পূর্ণাঙ্গ কমিটির বিস্তারিত আবু তালেব মুরাদ, যিনি হচ্ছেন এটির জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক এই সংগঠনের, তিনি হচ্ছেন জনাব আবু তালেব মুরাদ। তাকে আমরা আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। তিনি এছাড়াও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পাবলিসিটি সেক্রেটারি, এছাড়া তিনি পুণ্যভূমি সম্পাদক এবং বাংলাদেশ রেডিও এবং টেলিভিশনের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। জনাব আবু তালেব মুরাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার দীর্ঘদিনের সহকর্মী বন্ধু মিসবাহ জামাল এবং উপস্থিত আমার প্রিয় মানুষ যারা বসে আছেন, সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ধন্যবাদ। আমরা আবু তালেব মুরাদের কাছে জানতে চাচ্ছি, আসলে আমরা আজকে বসেছি LB24 এর স্পেশাল টক শো মুখোমুখি, যেটি বিভিন্ন পর্বে আমরা অনুষ্ঠান করছি। কয়েকটি পর্ব আমরা করেছি। আজকে হচ্ছে বিলেতে বাঙালি কমিউনিটিতে অগ্রজদের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের অবস্থান। আবু তালেব মুরাদ, আপনি পয়েন্টগুলো বুঝেছেন। আপনি বাংলাদেশে আমাদের সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর ব্যুরো প্রধান এবং আপনি বাংলাদেশ বেতারের একজন তত্ত্বাবধায়ক, অনুষ্ঠান তত্ত্বাবধায়ক এবং অনুষ্ঠান প্রযোজক ছিলেন আগে। আপনি সানরাইজ রেডিও বাংলাদেশ ব্যুরো প্রধান। আপনাকে আমার বলতে মানে প্রয়োজন হচ্ছে না, যেহেতু এই লন্ডনে আপনি কয়েকবার এসেছেন বিগত
25 বছর ধরে আপনি বারবার এসেছেন, সানরাইজ রেডিওর বিভিন্ন অনুষ্ঠান করেছেন, বিভিন্ন টেলিভিশনে অনুষ্ঠান, টক শো করেছেন। এই যে বিলেতের বাঙালি কমিউনিটির অগ্রজদের অবদান এবং প্রজন্মদের, ভবিষ্যৎ প্রজন্মদের সঠিক অবস্থান নিয়ে আপনি একটু 1 মিনিট আমাদের মতামত ব্যক্ত করুন প্লিজ। তার আগে আপনি আগে যেটা বলছেন যে প্রবীণ হিতৈষী সংঘ সম্বন্ধে, সেই সংঘ সম্বন্ধে আমি একটু বলতে চাই। শিওর। আমি বলবো বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জলাবিজ্ঞান প্রতিষ্ঠান সিলেট জেলা ও বিভাগীয় শাখার 2025-27 সালের জন্য 21 সদস্যের কার্যকরী কমিটি গঠন হয়েছে, যেটা আপনি আগেই বলেছেন। আন্তর্জাতিক প্রবীণ দিবস অর্থাৎ সিনিয়র সিটিজেন দিবস উপলক্ষে গত 7 অক্টোবর জেলা প্রশাসক, বর্তমান জেলা প্রশাসক যিনি রয়েছেন, জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলমের উপস্থিতিতে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ কথা হচ্ছে যেটি প্রবীণ হিতৈষী সংঘ এবং পিস হোমের কার্যক্রম, আমি মনে করি একটি আরেকটির সাথে একই সুতোয় বাঁধা। প্রবীণ হিতৈষী সংঘ সিলেট বিভাগের দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সভাপতি জামিল আহমেদ চৌধুরী, সহসভাপতির দায়িত্বে আছেন সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সাধারণ সম্পাদকের দায়িত্বে আছে আমি, সংগঠনের যিনি সাংগঠনিক সম্পাদক তিনি হচ্ছেন অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এবং আছেন ইউকের সর্বজন প্রিয় ব্যক্তি যাকে আমি আমার ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি, একসাথে কাজ করেছি, বাংলাদেশ বেতারে কাজ করেছি, তিনি হচ্ছেন মিসবাহ জামাল এবং এসআই আজাদ আলী সহ সিলেটের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এই সংগঠনের সাথে জড়িত আছেন। আপনারা জেনে খুশি হবেন এই প্রবীণ হিতৈষী সংঘ যারা সিনিয়র সিটিজেন সিলেটে আছেন 60 ঊর্ধ্ব, তাদের জন্য, তাদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে এবং সরকার থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে এই সংগঠনকে। এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, এখানে যারা আমি দেখতে পাচ্ছি যারা বসা আছেন তাদের কাছ থেকে শ্রোতারা অনেক কথা শুনবে এবং ইংল্যান্ডের অনেক কথা রয়েছে। আমি অনুরোধ জানাবো, পাশাপাশি এই যে আমরা যে প্রবীণ হিতৈষী সংঘ এবং জলাবিজ্ঞান প্রতিষ্ঠান এবং পিস হোম, আমরা একত্রে মিলে জনগণের জন্য, সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমরা কাজ করব, এই দাবিটুকু আমি করতে পারি। এছাড়া পরিশেষে আমি বলবো সানরাইজ এবং স্পেকট্রাম বাংলা রেডিও যে 32 বছর আগামীতে পূর্তি করতে যাচ্ছে, সেই অনুষ্ঠান যেটি হবে, সেই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করছি। আমি সেই সাথে অনুষ্ঠানের সফলতা কামনা করছি এবং প্রবাসে যারা আছেন তাদেরকেও আমি অনুরোধ জানাবো, আপনারা এই যেটা পিস হোম যেটা রয়েছে, সেই পিস হোমকে আপনারা যেন সর্বাত্মকভাবে সহযোগিতা করেন। সেই সহযোগিতাটুকু আমি মনে করি বাংলাদেশে যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের কল্যাণে কাজে লাগবে, সেটাই আমি আশা করি। ধন্যবাদ বন্ধু আবু তালেব মুরাদ, আপনি আমাদেরকে খুশি করেছেন। এখানে আমাদের পিস হোমের, সানরাইজ স্পেকট্রাম পিস হোমের চেয়ারপারসন মোহাম্মদ আব্দুল মুহিত চৌধুরী আছেন রাজনীতিবিদ মোহাম্মদ ওহিদুদ্দিন, আছেন ডাক্তার সৈয়দ মাসুক আহমেদ, আছেন মোহাম্মদ দেলওয়ার হোসেন, মোহাম্মদ ওয়ারিস আলী এবং আরো অতিথিরা আসছেন। আমি জানি আপনি অনেক ব্যস্ত, রাত হয়ে গেছে এবং আপনার পত্রিকা নিয়ে অনেক ব্যস্ত। আপনি যে কষ্ট করে আমাদের সাথে মতামত ব্যক্ত করলেন এবং হিতৈষী সংগঠনের কথাগুলো বললেন এবং একে অন্যের পরিপূরক আমরা বলছি, আপনিও বলেছেন যে সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও এবং LB24, এই যে LB24 এবং সানরাইজ স্পেকট্রাম একই সূত্রে গাথা কাজ করছে। আমরা ইনশাআল্লাহ 32 ইয়ার্স অ্যানিভার্সারি
একসাথে পালন করব। আমাদের LB24 আমাদের মিডিয়া পার্টনার, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন। আমি ইনশাআল্লাহ 4 ডিসেম্বর বাংলাদেশে আসছি। ঢাকাতে আমার অনেক ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে আমার কথা হয়েছে। সানরাইজ স্পেকট্রাম, বাংলা রেডিও এবং টিভির অনুষ্ঠান এবং পিস রুমের যে কার্যক্রম হবে, তারা প্রধান অতিথি, কেউ বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের সিলেটে, যেটি এটা আপনার নেতৃত্বে হবে, এটা আমরা আশা করি। আবু তালেব মুরাদ, আপনি হচ্ছেন বাংলাদেশের ব্যুরো প্রধান এবং আপনি হচ্ছেন আমাদের বাংলাদেশের পিস রুমের একজন উপদেষ্টা, আপনার নেতৃত্বে হবে আশা করি। তা আজকে এ পর্যন্তই, আমরা অতিথিদের সাথে কথা হবে এবং আমাদের আগামীতে যে অনুষ্ঠান হবে বিস্তারিতভাবে আমরা আরো তুলে ধরব। ধন্যবাদ। আমিও আশাবাদী আপনি লন্ডন থেকে আসার আগে অনেক গোছালো ভাবে প্রোগ্রামগুলো নিয়ে আসেন এবং এক একটা প্রোগ্রাম আপনি সিলেটে এবং আপনার গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলেও আপনি অনেক অনুষ্ঠান করে থাকেন। সেজন্য আমি এইটি বলতে পারি, দাবি করে বলতে পারি যে আমি আমার পক্ষ থেকে এবং আমার যে সংগঠনগুলা যেগুলো আছে সব সংগঠনের পক্ষ থেকে এই পিস হোমকে এবং সানরাইজ স্পেকট্রাম রেডিও LB24 কে সর্বাত্মক সহযোগিতা প্রদান করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরো জেনে খুশি হবেন। আমাদের LB24 এর প্রোডাকশন হেড মাহমুদুল হক হৃদয় কাল বাংলাদেশে যাচ্ছেন, আমিও আসছি ইনশাআল্লাহ। ঢাকাতে মাহমুদুল হক হৃদয় এবং আমি মিসবা জামাল আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা LB24 এবং আমাদের রেডিও মিলে আমরা করার চেষ্টা করব। বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গের সাথে কথা হয়েছে এবং আশা করি যদি হৃদয়ের সুযোগ হয় সিলেটেও ইনশাআল্লাহ যাবে এবং আগামীতে আমাদের অনুষ্ঠানের কর্মসূচি আমরা জানাবো, সেই আশাবাদ ব্যক্ত করে আমি অতিথিদের সাথে চলে যাচ্ছি। ধন্যবাদ জনাব আবু তালেব মুরাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, মুবারকবাদ। ওকে, ধন্যবাদ। সোনালী সুপার মার্কেট আমার প্রিয় সুপার মার্কেট। আমারও বাংলার ঐতিহ্যে ভরপুর সোনালী সুপার মার্কেট, ওল্ডহাম ও বার্মিংহাম। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের অনুষ্ঠানের এ পর্বে চলে যাচ্ছি যে LB24 এর মুখোমুখি টকশোর এবারের অতিথি রয়েছেন যে বিলেতে বাঙালি কমিউনিটির অগ্রজদের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের অবস্থান শীর্ষক আজকে টকশোতে কথা বলবো। গোলাপগঞ্জ সোশিয়াল অ্যান্ড কালচারাল ট্রাস্টের সম্মানিত চেয়ারপারসন, যিনি হচ্ছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের তিনি পার্মানেন্ট মেম্বার, এছাড়া তিনি সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও এবং টিভির প্যাট্রন মোহাম্মদ দিলওয়ার হোসেন। দিলওয়ার সাহেব, আপনি তো জানেন এই কমিউনিটিতে আপনি কতদিন ধরে এসেছেন? আসসালামু আলাইকুম। ফলা হইল কি আপনি যে আমার ইনভাইটেশন দিয়েছেন এখানে আইবার লাগে, এর লাগে ধন্যবাদ জানাইলাম। আর আমি ঈদের আইসি এবার 40 বছর হয়ে গেছে এই কমিউনিটি। 40 বছর? জি হয়। আর আমিও ইস্ট লন্ডনেও আছি। মাশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমার 39 বছর আর জনাব দিলওয়ার হোসেনের 40 বছর, 4 দশক। মানুষের জীবন কত? 60, 70 কিংবা 80 কিংবা 90 বছর। 100 বছর পাওয়া তো ভাগ্যের ব্যাপার। যাই হোক, মোহাম্মদ দিলওয়ার হোসেন, এই যে আমাদের টপিকস LB24 এর যে বিলেতে অগ্রজদের অবদান, আপনি কিভাবে দেখেছেন আমাদের অগ্রজদেরকে একটু বলুন। আমি এই দেশ আইয়া পাইছি, আমরা মুরব্বী হল খন্দকার ফরিদুদ্দিন, হাফিজ মজুদ্দিন সাহেব সহ তারা কমিউনিটি লিড কর্তা 17 জন আসলা আমার জানা মতো, আরো আসলা। ওই যে কথাটা কইছেন জনাব দিলওয়ার হোসেন, এই যে 17 জনের নাম আপনি কইতে পারবানি না? এই মুহূর্তে কোয়া সম্ভব নাই। আমি 17 জন পারতাম না, এটা ভুলে গেছি। চেষ্টা করো কয়জনের নাম আছে। হাফিজ মজুদ্দিন সাহেব আসলা, খন্দকার ফরিদুদ্দিন আসলা, এরপরে শামসুদ্দিন একজন আসলা, তাই বিয়ানীবাজারও লামপালিয়া বাঁকা সুন্দর আসলা। আর আরো জন আসলা গোলাপগঞ্জ বুধুয়াদার শামসুদ্দিন। আচ্ছা আচ্ছা, জি জি জি, 2 জন। এরপরে আব্দুল মতিন হরি সুন্দর একজন মানুষ আসলা, আমরা খাইম দাদার ভাই, খুব সুন্দর মানুষ। এরপরে আমরা আরো যে দিলশাদর আতাউর রহমান সাহেব আসলা তার লগে। এরপরে থান ছিল আতাউর রহমানও আসলা, এই গ্রুপ আতাউর রহমান চৌধুরী জি জি ঠাইনো আসলা। আর আরো কিছু মেম্বার আলী সাহেব আসলা, মেম্বার আলী সাহেব আসলা।
যাই হোক, যতটা নাম আপনি কইতে পারছেন এই মুহূর্তে তো হল নাম মনে থাকার কথা নাই, যতজনের নাম তাই 17 জনের নাম বিশেষভাবে উল্লেখ করছেন, বহুত বড় ব্যাপার। এই যে 17 জন মানুষে আরও 17 জন আগে দিয়ে আসলা, আমরা আগত অনুষ্ঠানে কইছি এটা, যেমন আব্দুল মান্নান সানুমিয়া সাহেব, তৈবুর রহমান সাহেব, আইব আলী মাস্টার সাহেব সহ আরও যারা আসলা গুজরিয়া গেছেন বা যারা আমরা মরহুম হয়েছেন, তারা তো অনেক আগে। কিন্তু এই যে বিগত কিছুদিন আগে যারা আমরা সারিয়া গেছেন, তার কথাটাও আমরা সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও বা LB24 আলোচনা করলাম, যে আপনি তারার নেতৃত্বটারে কিভাবে দেখছেন? তারার নেতৃত্বরে আমি মনে করি কি আমার তার মধ্যে কোনো দ্বন্দ্ব আসিল না। মনে করি তারা বাংলাদেশ সেন্টারও তারা আসলা রানিং করছেন, তারা বাংলাদেশ সেন্টারও ইলা মানে বুটাবুটি হইছে না, তারা সিলেকশনও কমিটি হয়ে গেছে কি, তারা সুন্দরভাবে চলাইয়া গেছেন না, এটা কোনো সময় আমরা তো জীবনে যাচ্ছি না, আমার লাইফে এগুলো দেখছি না। ওখন করে আমরা যে জবানা আইছে ই জবানা তখন মনে হোক আমরা এজনে মানিয়ে নিতাম পারলাম না, আমরা আমাদের ইগো বেশি, মানে আমি আমার নেতৃত্ব চাই, যদি আমি না মানি আমার নেতৃত্ব আপনারা মানেন না তো আপনার লাগে ওইতো নাই, ইগো অলরেডি সাংঘর্ষিক হয়ে যাব। বাট ইটা জিনিস আমরা কমিউনিটি লেগে আসলে বালা নাই, আমরা কমিটিরে ইগো বিভক্ত করা হয়েছে আর কি। আমি আশা করবো আমরা কমিউনিটি যেন আগে যারা আসলা তারা চলিয়া গেছেন ওভাবে চলবার লাগে আর কি, কারণ তারা কমিউনিটির এক করিয়া রাখছেন আর বহুত সুন্দরও আছিল। আমি যেখানে শিখছি মনে হোক আমি আমার খালু ফরিদুদ্দিন খন্দা ফরিদুদ্দিন সাহেব তার লগে চলছি বেশি, তার লগে ঈদেশ আইও তার লগে চলছি, তার বিজনেসের সপ্তাহ আমি সহযোগী আসলাম, আমি জানি। এরপরে জানি মই মুরব্বী সকল যে বইতা মিটিং গইতা শুনতাম আমরা, দেখা নেব কোনো তান প্রতিষ্ঠানে বইলে মিটিং গইলে খেয়া কিলা মাত্রা বা খেতা ওইটা সম্বন্ধে কিছু শিখছি। তো আমি আশা করবো আমরা যে মুরব্বী দলের আমরা রাস্তা দেখাই দিয়া গেছেন কমিউনিটির এক করিয়া লইয়া চলবার লাগি আমরা রস চলতাম, সবার কাছে অনুরোধ করবো যে আমরা যে এই যে দ্বিধা বিভক্তি যেগুলো আছে এগুলো আমরা পরিত্যাগ করিয়া আমরা যেন এক প্ল্যাটফর্মে আইয়া আমরা সুন্দরভাবে কমিউনিটির আগে লিয়ে যেতে পারি, ও কথা আমি আপনারা সবার কাছে অনুরোধ করি। প্রিয় ভিউয়ার্স, মোহাম্মদ দেলোয়ার হোসেনের যে মন্তব্য অত্যন্ত চমৎকার, যে আমরা দ্বিধাদ্বন্দ্ব বলিয়া হানাহানি সংঘর্ষ অনেক তর্ক বিতর্ক হয়, এগুলা বলিয়া যাতে আমরা এক প্ল্যাটফর্মে কাজ করতাম পারি, ওটাও কিন্তু আমরা LB24 আজকের সার্থকতা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ ওয়ারিস আলী, আপনি তো বিলেতের বাংলাদেশি রেস্টুরেন্ট ওয়ার্কার অ্যাসোসিয়েশনের ফাউন্ডার, সেক্রেটারি এবং বিভিন্ন সংগঠনের সাথে আছেন, হাসান ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পার্মানেন্ট মেম্বার, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির এবং উত্তরবাগের সোসাইটির যে আপনি একজন সদস্য, অনেক প্রাচীনতম সংগঠন রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির। আপনার মন্তব্য কি? আপনি তো নিশ্চয়ই বুঝেছেন আমাদের টপিক্সটা, বিলেতে বাঙালিদের অগ্রজদের অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের অবস্থান। থ্যাংক ইউ মিস বাবাই। আজকের টপিকটা আমার মনে হয় ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আপনার লই আইসেন। আমি মনে হয় এই ধরনের টপিক বিভিন্ন মিডিয়া নিয়ে লইয়া আওয়া উচিত, এবং আর মাঝে মধ্যে হয়তো আমরা সবগুলা দেখি না, সুযোগও পাই না। যাই হোক, আজকে এটা যেটা আপনি অ্যারেঞ্জ করছেন, সো ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি লাকি টু বি উইথ কলিগ লাইক দেলোয়ার হোসেন সাহেব, আব্দুল মহিদ সাহেব, আমরা ওহিদ ভাই, এরপরে ডাক্তার সাহেব আসলাইন, আরও শুনছি আমাদের কমিউনিটি আরও জ্ঞানী গুণী আরও 2-1 আইবা। যাই হোক, আমি সকলের আমার মনে হয় আমরা সবরই একটা ইচ্ছা থাকবো যে আমরা কমিউনিটিটা যেহেতু একত্র ইয়ার চলিয়া সামনের দিকে লইয়া যাওয়া যায়। আর যেহেতু আপনি আমরা অগ্রজর কথা কইছেন, অগ্রজ হল যারা আসলা, আমি এখন নাম যদি কই অনেক নাম যাইব মিস হইব, বাট আমি দেখছি কমিউনিটির যে কাজ করা আমাদের সকলের শ্রদ্ধেয় যিনি ছিলেন, আমি ইয়াং ছিলাম, আমি দেখছি জনাব মরহুম তসদ্দুক আহমদ সাহেবেও আমি দেখছি মিটিংও অনেক সময় তার লগে আমার পার্সোনাল আলাপ হয়েছে। আমার খুব ভালো হয়, আমি ইয়াং আসলাম, আমি যখন আইছি আমারও দিল্লর বাড়ির মতো আমরা 40 বছরের উপরে ওই যার মেলা এই দেশ ইয়াং খেলো আইছি। তবে কমিউনিটির বিভিন্ন জিনিসের সবসময় একটা টান থাকতো যে অল গেট মিটিং করে এখানে ওর সেখানোর। অনেক মুরব্বী আছেন, আমার আত্মীয় স্বজন আছেন, বলে না এবার যাই না এই নিচে এগুলা কইছেন, বিকজ দোজ ডেজ আমরা আমার ওই যে আমরা আলতাওয়ালি যখন মার্ডার হয়েছেন এর বাদে
যখন আইছে ওই সময় এটা খুব বেশি মানে গরমাগরম চলের সপ্তাহ, তবুও অলগেট ছাড়া তো জানলাছে না, সবসময় ব্রিকলেন আইতাম, বই পুস্তক নিতাম, পত্রপত্রিকা, গানের ক্যাসেট, এই সেই। যাই হোক, কাম কাজের মাঝে মাঝেও আমরা কমিউনিটির বিভিন্ন জিনিসও আওয়া যাওয়া করছি, হয়তো সবার মতো বেশি সময় দিতাম পারছি না, বাট প্রাণটা থাকতো ইস্ট লন্ডনের বিভিন্ন কর্মসূচির যখন ওর জানতাম। আমার জানা মতো এই তো কইলাম একজন গ্রেট একজন বাংলাদেশি কমিউনিটি লিডার আসলা, যে তান পথ দেখানিতে অনেক সংগঠন হল হয়েছে এই দেশও, এডুকেশনাল লাইনে হোকা, সোশিয়াল লাইনে হোকা, সব দিকে। I was very lucky to meet people like মরহুম তারামিয়া খান সাহেব, মরহুম হাফিজ মজিদুদ্দিন সাহেব, মরহুম আব্দুর রহিম সাহেব, মরহুম আব্দুল কাহির সাহেব, এরপরে আরো অনেক আসেন, অনেক সময় মাথাত আন না নাম, বাট আসেন নাম তো এই মুহূর্তে আনবা, নাম না কইয়া আপনি তারারে কিভাবে দেখছেন? তারারে খাম কাজ, তারার যে কমিউনিটির প্রতি যে তারার যে সময় দিছেন বা যে উৎসাহ নিয়ে কাজ করতা, এগুলা দেখছি আমরা, এটা আমরা ইন্সপিরেশন দিত। পরে তার বাংলাদেশ সেন্টারের মাঝে যাওয়া বা খুব বেশি আসিল এই সময়, খুব আমরা বেশ মাই মিটিং করতাম আমরা, আপনার বাংলাদেশ এমবেসির স্টাফও আইতা, আমরা মিটিংও আইসেন। আমি একবার আপনার যখন হইলা আপনি যে রেস্টুরেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন করছিলাম, ওটার থ্রুতে মানে ওটার সময়ে বহুত মানে আমারে খুব ইয়ে করছেন, মানে উৎসাহ দিছেন। এরপরে আমারে মানে তারা আইসেন, আমার ডাকে আইসেন, আমরা সবর ডাকে, আমার ডাকে আমার যে বাইন হল আসলা, যে কলিগস হল আসলা, তারা মানে উই ইউজ টু বি বিগ গুড ক্রাউড। থ্যাংক ইউ ওয়ারিস ভাই, আমরা পয়েন্টগুলো পাইলিছি। এখন আমরা শেষ অনুষ্ঠানের শেষ পর্যায়ে নেক্সট জেনারেশনে আপনি কিভাবে দেখতে চান এই কমিউনিটিতে, খুব সংক্ষেপে প্লিজ। নেক্সট জেনারেশনটারে তো হইলো পথ দেখানি হইলো আমরা এখন how we bring our children, how we make them interested to come to the community, এটা হলো আমরা দায়িত্ব। এবং তারা অনেক সময় আগে আমার মুহিত ভাই হয়ে গেছেন যে তারা তো এখন সাহারে করে, এটা করে, তখন তো তার সময় নাই, বুঝছেন? আর সময় থাকলেও তারার তো আমরা the platform they need, it's not we are not doing enough for them, that's one thing. But আমার মনে হয় we should bring them to our social activities, আমরা community activities, and very important. Some of them are coming and some they will come, inshallah. Thank you. What I think. প্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, LB24 এর মুখোমুখি পর্যায়ে আজকের অতিথির আমরা যতটুকু শুনেছি, আশা করি তাদের মন্তব্য আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকে টক শো LB24 এর মুখোমুখি টক শোতে যদি আমাদের কোনো প্রাসঙ্গিক ক্রমে যদি কোনো ধরনের কোনো আমাদের কথা মুখ থেকে বেরিয়ে যায়, তাহলে আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করি আমরা খুব কেয়ারফুল আমরা কথা বলেছি, আমাদের অতিথিরাও কথা বলেছেন। সবাইকে ধন্যবাদ।